অগ্রগতি অনলাইন টিভি কর্তৃক আয়োজিত সাপ্তাহিক বীমা জিজ্ঞাসা পর্বে সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আমি মাহমুদুল ইসলাম প্রতিটি বীমা জিজ্ঞাসা পর্বে নতুন নতুন কিছু প্রশ্ন নিয়ে হাজির হই আপনাদের মাঝে। তারই ধারাবাহিকতায় আজকে কিছু নতুন প্রশ্ন নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আজকের অনুষ্ঠানটি যারা প্রথম দেখছেন তাদের জন্য বলছি যে বীমা পেশা সম্বন্ধে, বীমা সম্বন্ধে এবং বীমা শিল্পের যে কোনো প্রশ্ন করতে পারেন আপনারা আমার কাছে। আপনার প্রশ্ন আমার উত্তর, এই নিয়ে সাজানো হয় সাপ্তাহিক বীমা জিজ্ঞাসা। কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল আলোচনায়। আজকের বীমা জিজ্ঞাসা পর্বের প্রথম যে প্রশ্নটি লিখেছেন আবুল হোসেন লিখেছেন, স্যার আমি একটা ইসলামিক কোম্পানিতে জব করতে চাই, কোন কোম্পানিতে করলে ভালো হবে? ধন্যবাদ আবুল হোসেন সাহেবকে খুব সুন্দর একটি প্রশ্ন করবার জন্য। উনি বলেছেন আমি একটা ইসলামিক কোম্পানিতে জব করতে চাই। এখানে কথা থাকে যে আসলে ইসলামিক কোম্পানি তো অনেক রয়েছে। ইসলামিক কোম্পানি বলতে আপনি কি বোঝাচ্ছেন? এটা কি বীমা কোম্পানি? আমি ধরে নিচ্ছি যেহেতু আপনি বীমা জিজ্ঞাসা পর্বে প্রশ্ন করেছেন তাহলে আপনি বীমা কোম্পানিতে যোগদান করতে চান। হ্যাঁ, বাংলাদেশে বেশ কিছু লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি রয়েছে যেগুলো ইসলামিক কোম্পানি, কিন্তু ইসলামিক প্রতিষ্ঠানে যে আপনি কাজ করবেন আপনার এই কথা থেকে বোঝা যাচ্ছে অবশ্যই আপনি ইসলামী মন মানসিকতা সম্পন্ন, আপনি একটি ইসলামী শরিয়া ভিত্তিক প্রতিষ্ঠানে কাজ করতে চান। কিন্তু ইসলামী প্রতিষ্ঠানে আপনি কাজ করবেন বেশ ভালো কথা, আমি অবশ্যই ইসলামী প্রতিষ্ঠানের নাম বলবো, কিন্তু ইসলামী প্রতিষ্ঠানে যোগদান করার পাশাপাশি আপনাকে মাথায় যেটি রাখতে হবে শুধুমাত্র ইসলামিক প্রতিষ্ঠান হলেই যে আমি যোগদান করব বা সেখানে কাজ করব তাহলেই কিন্তু ইসলামী অর্থনীতি ব্যবস্থার সকল কিছু যে বাস্তবায়ন হবে বিষয়টা এমন না। আপনাকে ইসলামিক প্রতিষ্ঠান দেখবার পাশাপাশি সেই প্রতিষ্ঠানের স্বচ্ছতা এবং জবাবদিহিতার সম্বন্ধে আপনাকে জেনে বুঝে নিতে হবে। আপনি ইসলামিক প্রতিষ্ঠানে যদি কাজ করতে চান, বাংলাদেশের প্রথম শ্রেণীর এবং নেতৃত্ব স্থানীয় প্রতিষ্ঠান হচ্ছে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। আপনি ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে কিন্তু যোগদান করতে পারেন, সেখানে কাজ করতে পারেন। কিন্তু বর্তমান সময়ে ফারিস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে বেশ কিছু অভিযোগ রয়েছে যে মালিকানা পরিবর্তন হওয়ার পরে তাদের কিন্তু মেয়াদ পূর্তির টাকা দিতে কিছুটা সমস্যা হচ্ছে, এটিও আপনার মাথায় রাখতে হবে। এছাড়াও আপনি প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্সে যোগদান করতে পারেন, সেই প্রতিষ্ঠানও ভালো, কিন্তু প্রতিটি প্রতিষ্ঠানের কিছু ভালো এবং মন্দ দিক তো থাকবেই। কিন্তু আমার জানা মতে এই দুটি কোম্পানির মধ্যে আপনি অবশ্যই এমন একটি প্রজেক্টে জয়েন করবেন যেটি হবে আপনার একক প্রজেক্ট, অর্থাৎ সেই বীমা কোম্পানির মূল প্রজেক্ট। একক প্রজেক্টের কথা কেন বলছি? কারণ আপনি ফারিস্টে যোগদান করেন বা প্রাইমে যোগদান করেন বা আরো কিছু ইসলামিক কোম্পানি রয়েছে, তবে প্রজেক্ট এবং ক্ষুদ্র প্রজেক্টের মধ্যে পার্থক্য কি? আপনি যদি কোনো ক্ষুদ্র প্রজেক্টে কাজ করেন তাহলে যেটা হবে ক্ষুদ্র প্রজেক্টের ফান্ড এবং যে ক্ষুদ্র প্রজেক্টের যে পরিচালনাটা সেটা কিন্তু আলাদা হয় এবং একক প্রজেক্টের পরিচালনাটা আলাদা হয়। কোম্পানি অনেক বড় হলেও কিন্তু প্রজেক্টের ভিত্তিতেই কিন্তু হিসাব কিতাব যেহেতু হয়ে থাকে তাহলে কাস্টমারের দায় পরিশোধের ক্ষেত্রেও কিন্তু অনেক ধরনের সমস্যা এবং সমাধানের রাস্তা রয়েছে। তাহলে আপনি যদি ফারিস্ট অথবা প্রাইমে যে কোনো একটি ইসলামিক কোম্পানিতে আপনি কাজ করতে পারেন, কিন্তু অবশ্যই আপনাকে মূল প্রজেক্টে কাজ করতে হবে। যদি মূল প্রজেক্টে আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনি অবশ্যই ভালো সেবা পাবেন এবং বীমা গ্রাহকদেরকেও ভালো সেবা দিতে পারবেন। এর পাশাপাশি আমি আপনাকে বলবো যে আপনি শুধু ইসলামিক কোম্পানি নয়, বাংলাদেশে আরো বেশ কিছু কোম্পানি রয়েছে যাদের কিন্তু ইসলামী উইং রয়েছে, সেই ইসলামী উইংয়ে কিন্তু আপনি কাজ করতে পারেন। অর্থাৎ তাকাফুল যে প্রজেক্ট রয়েছে সেই তাকাফুল প্রজেক্টের অধীনে কিন্তু আপনি চাইলে কাজ করতে পারেন। সেটি যদিও কোম্পানি কিন্তু ইসলামী নয়, কিন্তু ট্রেডিশনাল কোম্পানি হলেও তাদের একটি ইসলামী উইং রয়েছে যেখানে আপনি চাইলে কাজ করতে পারেন। সেই কোম্পানির আমি নামগুলো বলছি না, কারণ আপনি তো নাম জানতে চাননি। ইসলামী কোম্পানির নামগুলো বললাম, সিদ্ধান্ত আপনার, জেনে বুঝে সিদ্ধান্ত নেবেন, কারণ আপনার সিদ্ধান্তের উপরে নির্ভর করবে বীমা গ্রাহকের ভবিষ্যৎ। একজন বীমা গ্রাহকের ভবিষ্যৎ ভালো হবে না খারাপ হবে এটি কিন্তু নির্ভর করবে বীমা এজেন্টের সঠিক সিদ্ধান্তের উপরে। আপনি সঠিক সিদ্ধান্ত নেবেন, ভালোভাবে কাজ করবেন, এই আশাবাদ ব্যক্ত করছি। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বীমা জিজ্ঞাসায় এবারের প্রশ্ন লিখেছেন মোহাম্মদ সোহেল। উনি লিখেছেন, ইন্ডিয়ান পিএনবি মেটলাইফ আর বাংলাদেশের মেটলাইফ কি একই কোম্পানি? ধন্যবাদ খুব সুন্দর একটি প্রশ্ন করবার জন্য। আপনার এই প্রশ্ন থেকে নিঃসন্দেহে অনেকে অনেক কিছু জানতে পারবে। মেটলাইফ শুধু বাংলাদেশ এবং ইন্ডিয়াতেই নয়, মেটলাইফ কিন্তু বিশ্বের বহু দেশেই তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করে আসছে। আপনি যদি পিএনবির ওয়েবসাইটে যান, পিএনবি মেটলাইফ অর্থাৎ ইন্ডিয়ান যে মেটলাইফ রয়েছে তাদের ওয়েবসাইট যান, তাহলে ওয়েবসাইটের সর্বশেষে নিচের লাইনে আপনি একটি কথা দেখতে পাবেন। কথাটি লেখাটি আছে এরকম, আমি আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। পিএনবি এন্ড মেটলাইফ আর দ্য রেজিস্টার্ড ট্রেডমার্ক অফ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক এন্ড Metropolitan Life Insurance Company. Respected PNB MetLife Indian Insurance Company Limited. আপনারা কিন্তু এই কথাটি দ্বারা বুঝতে পারছেন যে মেটলাইফ তারা যৌথভাবে কো-ব্র্যান্ডিং হিসেবে কাজ করছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে ইন্ডিয়াতে। যেটি বাংলাদেশের যদি কয়েক বছর আগের ইতিহাসটা যদি আপনি দেখেন তাহলে দেখতে পাবেন যে আজকের যে মেটলাইফকে আপনি দেখতে পাচ্ছেন এই মেটলাইফ কিন্তু একসময় ছিল শুধুমাত্র আলিকো। এই আলিকো থেকে
2010 সালের নভেম্বর মাস থেকে কিন্তু কোর ব্র্যান্ডিং হিসেবে কাজ করে মেটলাইফ আলিকো, এবং তারা এভাবে কয়েক বছর কাজ করবার পরে 2015 সাল থেকে আলিকোকে বাদ দিয়ে শুধুমাত্র মেটলাইফ হিসেবে তাদের কিন্তু ব্র্যান্ডিংটা শুরু হয়, এবং 2015 সালের পর থেকে তারা কিন্তু মেটলাইফ হিসেবে কাজ করে আসছে। বাংলাদেশে যেমন মেটলাইফ এলিকোর সাথে কো ব্র্যান্ডিং হিসেবে কাজ করেছে, ঠিক একই রকম ভাবে এই মেটলাইফই ভারতে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে কো ব্র্যান্ডিং হিসেবে কাজ করছে। অর্থাৎ এখানে কিন্তু শেয়ার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকেরও রয়েছে এবং মেটলাইফেরও রয়েছে, তারা কো ব্র্যান্ডিং হিসেবে কাজ করছে। তাহলে আপনার কথার যে উত্তরটি সেটি হচ্ছে যে বাংলাদেশের যে মেটলাইফের মূল মালিকানা এবং ভারতের যে পিএনবি মেটলাইফ সেটির মালিকানা কিন্তু একই, কিন্তু এখানে পার্থক্যটা হচ্ছে যে বাংলাদেশে যে মেটলাইফ বাংলাদেশ শুধুমাত্র মেটলাইফের 100% শেয়ার, আর ভারতের মেটলাইফ সেখানে কিন্তু পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের শেয়ার রয়েছে এবং মেটলাইফের শেয়ার রয়েছে, অর্থাৎ তারা যৌথভাবে কো ব্র্যান্ডিং হিসেবে কাজ করছে। আমরা কিন্তু একই প্রতিষ্ঠানও বলতে পারি। আরো আপনাদের জানার জন্য আমি বলছি, আপনি মেটলাইফ বাংলাদেশ লিখে যদি ওয়েবসাইটে সার্চ দেন তাহলে বাংলাদেশের ওয়েবসাইটে মেটলাইফের ওয়েবসাইট আসবে, ওখানে নিচের দিকে আপনি বাম পাশের দিকে দেখতে পাবেন ওখানে কান্ট্রি সিলেক্ট করা আছে, ওখানে কিন্তু বাংলাদেশে শো করবে, কিন্তু উপরে এবং নিচে যে বাটনগুলো আছে সেখানে যদি আপনি ক্লিক করেন তাহলে কিন্তু অনেকগুলো দেশের নাম আসবে এবং কোন কোন দেশে তাদের ব্রাঞ্চ আছে সেটা কিন্তু আসবে। ঠিক একই রকম ভাবে আপনি মেটলাইফ ইউকে লিখে যদি সার্চ দেন সেখানেও কিন্তু আপনি ঠিক ওই একই জায়গায় কিন্তু কান্ট্রি সিলেক্ট করার জায়গায় আপনি দেখতে পাবেন অনেকগুলো দেশের নাম রয়েছে। আবার একই রকম ভাবে আপনি যদি অন্য আরেকটা দেশে দেখেন তাহলে কিন্তু কোন কোন দেশে এই মেটলাইফ ব্যবসা করছে ওখানে কিন্তু দেওয়া আছে। যেহেতু মেটলাইফ একটি ইন্টারন্যাশনাল ব্যাংক, বাংলাদেশ সহ বিশ্বের বহু দেশে তাদের ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে, কোন কোন দেশে তারা যৌথভাবে এবং কোন কোন দেশে এককভাবে। আশা করছি যে আপনি আমার আলোচনা থেকে জানতে পারলেন যে পিএনবি মেটলাইফ এবং বাংলাদেশের মেটলাইফ একই প্রতিষ্ঠান, কোনো সমস্যা নেই, কিন্তু বাংলাদেশে এককভাবে মেটলাইফ আর ভারতে হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে কো ব্র্যান্ডিং হিসেবে মেটলাইফ। চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে। বিমা জিজ্ঞাসার এবারের প্রশ্ন মোহাম্মদ নাসির লিখেছেন, স্যার সব ঠিক আছে, মানুষের মনের মধ্যে ধারণা বিমার টাকা পেতে কষ্ট হয়। নাসির সাহেবকে চমৎকার একটি প্রশ্ন করবার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। মানুষ যেটি ধারণা করে শুধু কিন্তু ধারণা তাই না, ধারণার সাথে অনেক বাস্তবতা রয়েছে। মানুষ যেটা ভাবছে এটা অনেকাংশেই ঠিক, তবে পুরোপুরি ঠিক না এই কারণেই যে অনেক বীমা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটা যেমন ঠিক, কিন্তু অনেক বীমা প্রতিষ্ঠানের ক্ষেত্রে এটি ঠিক না। যেমন বাংলাদেশে বেশ কিছু প্রতিষ্ঠান রয়েছে যাদের সেবার মান অতটা উন্নত না, যাদের মেয়াদ শেষে টাকা ওঠাতে কিছুটা সময় লাগে, এটা কিন্তু সত্যই। কিন্তু বাংলাদেশেও অনেক বীমা প্রতিষ্ঠান রয়েছে যে বীমা প্রতিষ্ঠানে মেয়াদ শেষ হওয়ার পরে এক কাপ চা খেতে খেতে অন স্টপ সার্ভিস, একই জায়গায় বসে থেকে মেয়াদ পূর্তির টাকা পাওয়া সম্ভব, আপনি ব্যাংকের চেক পাওয়া কিন্তু সম্ভব। তাহলে দেখেন যে বীমা কোম্পানি বলতে কিন্তু বাংলাদেশের সব বীমা কোম্পানিকে বোঝাচ্ছে না। আপনি যদি স্পেসিফিক ভাবে কোনো বীমা কোম্পানির নাম ধরে বলেন তাহলে আমি বলতে পারবো যে ঠিক আছে এই বীমা কোম্পানির সার্ভিসটা কেমন, কিন্তু যদি আপনি সার্বিকভাবে বলেন যে বীমা প্রতিষ্ঠান তাহলে কিন্তু আমি সম্মতি প্রদান করতে পারবো না। কারণ বাংলাদেশের 32টি লাইফ ইন্স্যুরেন্স কাজ করছে এবং 2019 সালে নতুন আরেকটি বীমা কোম্পানি লাইসেন্স পেয়েছে, সেটা হচ্ছে আস্থা লাইফ ইন্স্যুরেন্স, যাদের কার্যক্রম এখনো শুরু হয়নি। তাহলে বলা যায় যে বাংলাদেশে 33টি লাইফ ইন্স্যুরেন্স রয়েছে, আর এই 33টি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে হাতে গোনা 5 থেকে 60টি কোম্পানি রয়েছে যাদের সুপার সার্ভিস দিচ্ছে, এবং এই 5 থেকে 60টি প্রতিষ্ঠান কিন্তু বাংলাদেশের নেতৃত্ব অবস্থানে রয়েছে, তারা কিন্তু খুবই ভালো সার্ভিস দিচ্ছে। এর পরের যে প্রতিষ্ঠান রয়েছে আরো 10টি প্রতিষ্ঠান যাদের সেবার মান কিছুটা ভালো কিন্তু একেবারে ফার্স্ট সার্ভিস না। এর পরের সিরিয়ালের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেসব প্রতিষ্ঠানে আসলে বীমা করার চেয়ে না করাই ভালো। কিন্তু তাহলে আপনাদের প্রশ্ন আসতে পারে তাহলে এই প্রতিষ্ঠানগুলো ব্যবসা কেন পরিচালনা করছে? শুধু বীমা সেক্টরও নয়, অনেক সেক্টরেই কিন্তু এমন আছে। বাংলাদেশের ব্যাংকিং সেক্টরেও যদি আপনি দেখেন দেখবেন অনেক শক্তিশালী ব্যাংক আছে এবং পাশাপাশি কিন্তু অনেক দুর্বল ব্যাংকও রয়েছে, এবং যে দুর্বল ব্যাংকগুলো তারাও কিন্তু বাংলাদেশ ব্যাংকের সার্কুলার মেনে নীতিমালা মেনেই তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করছে, কিন্তু সার্ভিসগত দিক থেকে কিন্তু একই রকম হচ্ছে না। আপনি বাংলাদেশে অনেক ব্যাংক আছে, আপনি একই সাথে 20 লাখ 30 লাখ 50 লাখ টাকা নিতে পারছেন, কোনো সমস্যা নেই, কিন্তু আবার এমন ব্যাংক রয়েছে আপনি যদি 2 লাখ টাকার চেক দেন তাহলে কিন্তু তারা বলছে যে আপনি 1 ঘন্টা পরে নেবেন বা 2 ঘন্টা পরে নেবেন, বা বলছে আপনি আগে জানাবেন। তাহলে কেন? এখানে কিন্তু পার্থক্যটা রয়েছে। তো বীমা কোম্পানিতে এরকম পার্থক্য থাকবে এটা অস্বাভাবিক কিছু না। আপনি একজন সচেতন নাগরিক হিসেবে আপনাকে খোঁজ খবর নিয়ে দেখতে হবে যে তাদের
কার্যক্রমগুলো কিভাবে পরিচালিত হচ্ছে, তারা স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথে কাজ করছে, না এই কাজের মধ্যে কিছুটা ঘাটতি রয়েছে। আমরা যেটা বীমা পেশাজীবী যারা রয়েছে বা বীমা কর্মীরা যারা মাঠ কর্মী রয়েছে, তারা শুধু প্রথম দিকে মনে করে যে আমার কমিশন কি, আমি কর্মী হিসাবে আমার সুবিধা কি। আমি বলবো ভাই, আপনার সুবিধা নয়, আপনি আপনার গ্রাহকের সুবিধা ভাবুন। আপনি গ্রাহকের সুবিধা ভেবে ভালো একটি প্রতিষ্ঠানে কাজ করুন, গ্রাহকরা উপকৃত হবে, গ্রাহকরা লাভবান হবে, আর গ্রাহকরা লাভবান হলে আপনি অটোমেটিক্যালি লাভবান হবেন। আপনার কমিশন কম, এতে কোনো অসুবিধা নেই। এরপরও বাংলাদেশে একটি ভালো প্রতিষ্ঠানে কাজ করুন, দেখবেন আপনার গড়পড়তা দেখবেন ইনকাম অনেক বেশি হবে। আপনি একটি পলিসি থেকে অনেক বেশি আয় করার দরকার নেই, অনেক বেশি পলিসি থেকে অল্প অল্প করে আয় করুন, মাস শেষে আপনি অনেক ভালো আয় করতে পারবেন। যদিও এই আলোচনাটা বললাম অন্য একটা বিষয়ে চলে যাচ্ছে, আমি ওই বিষয়ে কথা বলবো না। আপনার প্রশ্নের আমি উত্তর দিলাম যে বাংলাদেশে বেশ কিছু ভালো প্রতিষ্ঠান রয়েছে, কিছু খারাপ প্রতিষ্ঠান রয়েছে। ভালো প্রতিষ্ঠানগুলো অনেক ভালো সার্ভিস দিচ্ছে, কিন্তু দুর্বল প্রতিষ্ঠানগুলো সার্ভিস দিতে একটু দেরি হচ্ছে। তবে আশার আলো যে আগামী 2-1 বছরের মধ্যে সেন্ট্রাল ডাটাবেজের যেহেতু কাজ চলছে, ইসরার তদারকি চলছে, ইসরার নিয়ন্ত্রণের কারণে সবগুলো বীমা কোম্পানি কিন্তু একটি কাঠামোগত লাইনে আসবে এবং একইভাবে পরিচালনা হবে। তখন দেখবেন যে কোনো দুর্বল প্রতিষ্ঠান তাদের দুর্বলভাবে আর কার্যক্রম পরিচালনা করতে পারবে না। হয় তাদেরকে ভালোভাবে ব্যবসায়িক সার্ভিস দিতে হবে, অথবা তাদের ব্যবসায়িক কার্যক্রম বন্ধ করতে হবে। আগামী দিনে বীমা শিল্প কিন্তু চ্যালেঞ্জিং হচ্ছে এবং বাংলাদেশের উদীয়মান বীমা শিল্পের যেই প্রতিষ্ঠানগুলো নেতৃত্ব দেবে তাদেরকে অবশ্যই স্বচ্ছতা এবং জবাবদিহিতার সাথেই কাজ করতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে আমি আপনাদেরকে নিশ্চয়তা প্রদান করছি যে বাংলাদেশে আপনি যে কোম্পানিতে বর্তমানে বীমা করে থাকুন না কেন, আজ থেকে 5 বছর বা 10 বছর পরে প্রতিটা বীমা কোম্পানি 100% সঠিক সার্ভিস দিবে এবং ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে বীমা গ্রাহককে একটি ব্যাংকের মতনই সেবা প্রদান করবে। এই নিশ্চয়তা আজকে আমি আলোচনার মাধ্যমে দিতে পারি, কারণ আমি অনেক প্রতিষ্ঠান সম্বন্ধে তথ্য নিয়েছি, ইসরা সম্বন্ধে আমি অনেক তথ্য নিচ্ছি এবং আমি যেহেতু এগুলো নিয়ে রিসার্চ করি, যার কারণে আমি এই গর্বের সাথে এবং নিশ্চয়তার সাথে আপনাদেরকে এই কথাগুলো বলতে পারছি। নিঃসন্দেহে আপনারা বীমা প্রতিষ্ঠানে কাজ করুন, বীমা কোম্পানিতে পলিসি করুন। বীমা কোম্পানির টাকা কখনো মার যায়নি, ভবিষ্যতেও যাবে না, এই আশাবাদ ব্যক্ত করে আজকের বীমা জিজ্ঞাসা পর্ব এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।